এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সকাল সকাল এভাবে অপমানিত হতে হবে কাশ্মীকালেও কল্পনা করেনি কণ্ঠ। সবার অগোচরে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয় সে। ক্যান্টিনে বসে আছে কণ্ঠ, নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে সে। যেই তার পাশ দিয়ে যাচ্ছে তারই যেন মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। কলেজের কিছু ম্যাম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তার দিকে। দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে সান, সোহা, তারিফ, তাহিয়া এবং প্রিয়া। নিজের বোকা বোনের জন্য বেশ মন খারাপ লাগছে তার। নিজেদের অপরাধীর মনে হচ্ছে সবার। সেদিন আর ক্লাস করলো না কণ্ঠ, বাড়ির পথে রওনা দিল। ওর পিছু পিছু রিয়াও ছুটে যায়। শান বলেছে ওরা কি পড়া দেয় জানিয়ে দিবে, আর সাথে এটাও বলেছে কণ্ঠের খেয়াল রাখতে। বাড়ি খালি খালি লাগছে অহনা খানের। এই ৩-৪ দিনে নীলা কেমন সবার মনে জায়গা করে নিয়েছে। হঠাৎ এভাবে চলে যাবে ভাবিনি কেউ। অহনা খানের হঠাৎ কণ্ঠের কথা মনে পড়ল। মেয়েটাকে বেশ মনে ধরেছে ওনার। কত মিষ্টি একটা মেয়ে। সেদিন বাসায় আসার পর হুট করে মিশে গেছে সবার সাথে। কিছু মানুষ অমায়িক হয় বলার মতো না। বাড়িতে প্রবেশ করলো তুর্য। সোফায় গিয়ে বসলো। ওর পাশে এসে বসলো শাহিনা খান। তুর্যের মাথায় হাত বুলিয়ে বলল, দাদু ভাই, আমার তোর লগে কথা আছে। তুর্য শাহিনা খানের হাত মুঠো করে নিয়ে বলল, হ্যাঁ বলো দাদি। শাহিনা খান স্বভাব সুলভ হেসে বললেন, দেখ দাদু ভাই, বয়স তো কারোর জন্য থেমে থাকে না। দিনে দিনে তো তোমার বয়স বাড়তেছে। এবার বিয়েটা কইরা নাও দাদু ভাই। ফুস করে শ্বাস টেনে নিল তুর্য। অহনা খান সবটা শুনেছে। এবারে উনি শাশুড়ির সাথে একমত। ছেলের তো বয়স বাড়ছে, কিন্তু তার দিকে খেয়াল নেই। কি গো দাদু ভাই, বলো কিছু। তুর্য স্মিত হেসে বলল, আচ্ছা করব বিয়ে, মেয়ে দেখো। তুর্য বিয়ে করবে কথাটা কর্ণ স্পর্শ করতে আনন্দের চোখ দুটো চিকচিক করছে অহনা খানের। শাহিনা খান উৎফুল্ল হয়ে উঠলেন, বললেন, সত্যি দাদু ভাই? বড় বউ ছোট বউ তোমরা কই? আমার আমার বড় নাতির লাইগা পাত্রী দেখো। আচ্ছা, আমাকে কি তুর্য ভালোবাসে না? আমি তো ওকে অনেক ভালোবাসি। তুর্য মাথা এপাশ ওপাশ নাড়িয়ে ছোট্ট করে শব্দ করে বসা থেকে উঠে দোতলায় চলে যায়। শাহিনা খান অহনা খান এবং শাহ খানকে ডেকে বলে। কথাটা ভাবতে একরাশ বিষণ্ণতা চেপে ধরে সহিতাকে। সেই কলেজ লাইফ থেকে দুজনেই ফ্রেন্ড। সহিতা কতবার নিজের অনুভূতি প্রকাশ করেছে তুর্যের সামনে, কিন্তু তুর্য বরাবরই না করেছে। যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই আর তেমন একটা জোর করেনি সহিতা। তবু ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু ইদানিং তুর্য অনেক বদলে গেছে। মনে মনে ভেবে নেয় যদি তুর্য কখনো ওকে নিজের কাছে টেনে না নেয় তাহলে সিদ্ধান্ত নেবে। জানালার কাছে চুল ছেড়ে একাকী দাঁড়িয়ে আছে কণ্ঠ। জানালার কপাট খুলে দেওয়ায় হিম হাওয়া ভেতরে প্রবেশ করছে। আকাশ জুড়ে মেঘ জমেছে, তেমনি মনের এক আকাশ সম অভিমান জমেছে কণ্ঠের তার বড় মামার প্রতি। কিছুক্ষণ আগেই বাড়িতে আসা মাত্র আহাদ আহমেদ কাছে ডাকলেন কণ্ঠকে। শুনো তনয়া, কণ্ঠকে বলো একটু আসতে। তনয়া আহমেদ থ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ কণ্ঠকে ডাকছে আহাদ আহমেদ। বিশ্বাস করতেই পারছে না তিনি। আহাদ আহমেদ আবার বললেন, কি হলো দাঁড়িয়ে আছো যে? কণ্ঠ কি কলেজ থেকে আসেনি? তনয়া আহমেদ থতমত খেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এসেছো, তুমি বসো, এক্ষুনি ডাকছি। তনয়া আহমেদ নিজে গিয়ে কণ্ঠকে ডেকে নিয়ে এসেছে ড্রয়িং রুমে। কণ্ঠ গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে। এটার কারণও আছে। যখনই আহাদ আহমেদের কণ্ঠ সাথে কথা বলে তখন হয়তো বা বকা আর নয়তো চোখ রাঙিয়ে দেয়। সেই ভয়েই আজ কণ্ঠ চোখ ফেলে রেখেছে মেঝেতে। আহাদ আহমেদ কণ্ঠকে সোফায় বসতে বললে চুপচাপ পাথর মেয়ের মতো সোফায় বসে পড়ল। শুধু সেই নয়, ওর পাশের সোফায় বসেছে সাহাদ আহমেদ। মুখ জুড়ে তার আনন্দের মাখামাখি। আহাদ আহমেদ শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো এখনো কিছুই দেইনি, বা তোমার ব্যাপারে তেমন একটা মাথা ঘামাই না।
মাথা নিচু করে সবটা শুনছে কণ্ঠ। আহাদ আহমেদ ফের বলল, এবার আমি তোমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন কথা হচ্ছে, তাতে কি তুমি রাজি হবে? চোখ তুলে তাকায় কণ্ঠ। বড় মামা তাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আর সেটা কণ্ঠ শুনবে না? এটা কি হতে পারে? কখনো না। বড় মামা যদি বলে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবুও রাজি আছে। কণ্ঠ তড়িৎ গতিতে বলে উঠল, তুমি যা বলবে সব শুনবো বড় মামা। কণ্ঠের সম্মতি জানা মাত্র বিয়ের কথা বলে বসলো আহাদ আহমেদ, যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কণ্ঠ। তনয় আহমেদ, আনিকা আহমেদ বেশ অবাক হয়েছে। ওরা তো এসব সম্পর্কে কিছুই জানি না। ঠাস করে জানালার কপাট একটি আরেকটির সঙ্গে ঘর্ষণ হয়, তাতে বাস্তবে ফিরে আসে কণ্ঠ। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে, হয়তোবা সাথে চোখ থেকে ঝরে পড়ে দুফোঁটা অশ্রুকণা। খান বাড়িতে অনেকদিন পর পা রেখেছে ঐশী রহমান। উনি এই বাড়িরই মেয়ে। এতদিন রংপুর ছিলেন নিজের শ্বশুর বাড়িতে, বেশ অনেকদিন পর ঢাকা এসেছে। ওনাকে মোটেও কেউ আশা করেনি। অহনা খান এবং শাহা খান ওনাকে দেখে শুকনো ঢোক গিলে নেয়। শাহানা খানের থেকেও বেশ কড়া ঐশী রহমান। শাহিনা খান মেয়েকে দেখে জড়িয়ে নেয়। ঐশী মন খুলে মাকে আলিঙ্গন করে। অহনা খান, শাহা খান কুশল বিনিময় করে ঐশী রহমানের সাথে। কালো রঙের জ্যাকেট পরেছে তোর, বেশ ঠান্ডা লাগছে আজ। তাই আর কি এই আজ নতুন রূপে বেরিয়েছে। তুর্যকে দেখা মাত্র মুখে এক গাদা গম্ভীর ভাব নিয়ে নেয় ঐশী রহমান। ফুপ্পিকে দেখে স্মিত হাসে তুর্য। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? ঐশী রহমান সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহ যেমন রাখছে, তবে তোর থেকে এটা আশা করিনি তুর্য। তুর্য বুঝতে পারলো না ঐশী রহমানের কথা। কি আশা করেনি? বড় ভাইয়ের আগে কিনা ছোট ভাই বিয়ে করে বসে আছে? ছি ছি, জীবনেও না শুনছি আর না দেখছি। ঐশী রহমান মুখ বাঁকিয়ে বলেন। তুর্য আর অপেক্ষা করলো না, কথায় কথা বাড়ে। আর এই কথাই বাড়াতে চায় না তুর্য। আজ কলেজ নেই, তাই হাঁটতে বেরিয়ে গেছে সে। শনিবার কলেজ অফ, এটা বেশ ভালো হয়েছে। সরকার থেকে এখন একদিন নয় 2 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই 2 দিন কাউকে বেশ মিস করবে সে। ঐশীর মোটেও এই বিষয়টি পছন্দ হলো না তুর্যের। এভাবে তাকে এড়িয়ে চলে গেল। অতঃপর কিছু করতে না পেরে অহনা খানকে উদ্দেশ্য করে বলা, বড় ভাবি, ছেলে কিন্তু আস্তে আস্তে হাতের বাইরে চলে যাইতেছে, এখনো সময় আছে, বিয়েটা করাই ফেলো। অহনা খান রান্নাঘরে যেতে যেতে বলল, সময় হয়ে গেছে, আসছো যখন একেবারে ছেলের বিয়ে খেয়ে যেও। মৃদু বাতাসে এলোমেলো চুলগুলো উঠেছে এদিক ওইদিক। তবুও কাঁধে ব্যাগ চাপিয়ে এগিয়ে যাচ্ছে কণ্ঠ। গন্তব্য অজানা, দুচোখ যত দূর যায় সেটাই গন্তব্য। হঠাৎ বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না সেটা কণ্ঠ। এবং কি সেই দুঃখে পাত্রের ছবিটা পর্যন্ত দেখেনি সে। রাতে রিয়া বরের ছবি নিয়ে এসেছিল কণ্ঠের কাছে। কণ্ঠ ঘুমের ভান ধরে শুয়েছিল, মূলত ওর উদ্দেশ্যে পাত্রের মুখ দেখবে না। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে এসেছে কণ্ঠ। সামনে পদ্মপীঠ, ওখানে 2-3টে বেঞ্চ রাখা আছে। গুটি কয়েক লোকজন দেখা যাচ্ছে। সেখানে গিয়ে বসে পড়লো কণ্ঠ। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। মাঝে মাঝে উকি দিচ্ছে পদ্ম ফুল। খুব সুন্দর দৃশ্য। মুহূর্তের মধ্যেই সব মন খারাপ হয়ে গেল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতে নড়ে চড়ে উঠল। জ্যাকেট পরিহিত একজনকে দেখতে পেল, মেজাজ গরম করে দিচ্ছে। আচ্ছা, আর কোনো জায়গা নেই, বসতে পারলো না? বেশ কড়া ভাবে কিছু কথা শুনিয়ে দিল। এই যে অন্য কোথাও বসতে পারলেন না? এইখানেই বসতে হলো? আপনাদের মতো লোকজনদের জন্য একটু কোথাও বসে শান্তি নেই। নাক মুখ কুঁচকে নিলাম কথাগুলো বলে, কিন্তু পর মুহূর্তে ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে গেল লোকটির মুখশ্রী দেখে। স্যার আপনি? কপালে ফাঁস দেখা যায় তুর্যের। জহুরির ন্যায় পরখ করছে কণ্ঠকে। শুকনো ঢোক গিলে নেয় কণ্ঠ। এখানে ওনাকে মোটেও আশা করেনি সে। আচ্ছা, তার সাথে কি এইসব হচ্ছে? ঘুরে ফিরে স্যারের সামনে খারাপ হতে হলো। ইস, কি বিশ্রী ব্যাপার। তুর্য বিনা বাক্যে উঠে হাঁটতে লাগলো। ওনাকে চলে যেতে দেখে কণ্ঠ উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ায় পড়ে। প্রু নাচিয়ে জিজ্ঞেস করে তুর্য। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চাপা স্বরে বলে কণ্ঠ,
আমি সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি ছিলেন। পকেটে হাত গুজে ফুস করে শ্বাস নিয়ে বলল তুর্য। আচরণ ঠিক করো। হাঁটতে লাগলো, পলকহীন চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কি খারাপ আচরণ করলো সে? সবসময় তার সাথে এত রুড বিহেভ করার কারণ খুঁজে পায় না সে। দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো কণ্ঠ। কিছু মানুষ ভীষণ রকম ভাবে অদ্ভুত হয়, যাদের বোঝা মুশকিল। নিজেদের মতো থাকতে দেওয়া ভালো এবং আমাদের উচিত তাদের থেকে দূরত্ব বজায় রাখা। হ্যাঁ, আজ থেকে এই তুর্য খান নামে লোকটির থেকে দূরে থাকবে, প্রয়োজনে ক্লাস করবে না। তাতে যদি মার্ক কম আসে তাতে সমস্যা নেই, এমনিতেও আর পড়াশোনা হবে কিনা জানেন না। বিয়ে হয়ে গেলে মেয়েদের পড়াশোনা করতে দেয় না তেমন একটা। আজকেই গায়ে হলুদ অনুষ্ঠান ভাবতে চমকে উঠল কণ্ঠ। চোখে পানি চিকচিক করছে, বুকের ভেতর ধরফর করে উঠল। এত তারা কিসের? সবাই যেন ওকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের গায়ে হলুদ সম্পর্কে জেনে কার কেমন অনুভূতি হতে পারে ঠিক জানা নেই কণ্ঠের। হলুদ রঙের শাড়ি পরে স্টেজের মধ্যমণি হিসেবে বসে আছে কণ্ঠ। কি থেকে কি হচ্ছে কিছুই আন্দাজ করতে পারছে না। কয়েকবার রিয়ার সাথে কথা বলতে চাইছিল কিন্তু পারল না। রিয়াকে সকাল থেকে খুঁজেই পাচ্ছে না। কিছু দূর চোখ যেতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সোহাকে। হালকা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে, ওর পাশেই দাঁড়ালো তাহিয়া। সেও হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে। তারিফ শান নাচতে নাচতে ওর কাছে এগিয়ে আসছে। আহা ওহো আহা ওহো। শানের গান শুনে গায়ে আগুন লাগার মতো ফিল হচ্ছে কণ্ঠের। তারিফ কণ্ঠের মাথায় চাটি মেরে বলা, কি রে কণ্ঠ, কাল থেকে তুই বিয়াইত্তা মহিলা? হু হু। থমক দিয়ে বললা, এই দেখ তোরা আমার সাথে কথা বলিস না, ভালো হবে না বলে দিচ্ছি। শান অসহায় দৃষ্টিতে তাকে কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, কণ্ঠ সিরিয়াসলি তুই বিয়া করবি? তাও আমাগো রাইকা সে? সবাই একে অপরের নিয়ে হাসাহাসি করছে কিন্তু তবুও কণ্ঠের ভালো লাগছে না। সে জানে সবাই ওর মন ভালো করার জন্য এটা সেটা করছে। ফ্লাইটের জন্য অপেক্ষা করছে সহিতা। এমার্জেন্সির জন্য তাড়াতাড়ি আমেরিকা যেতে হবে তাকে। ওর পাতানো আঙ্কেল তারিকুল মির্জা সহিতাকে বলেছে আজকের ফ্লাইটের টিকিট নিয়ে তাড়াতাড়ি আসতে। এত তাড়াহুড়া করার কারণে কাউকে জানাতে পারেনি যাওয়াটার কথা। মেহেদি হাতে ছুঁয়ে দিচ্ছে তনয়া আহমেদ। এরপর পার্লার থেকে আসা মেয়েগুলো সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। কণ্ঠের বন্ধুরা সবাই আজ এখানেই থাকবে, একেবারে বিয়ের পর যাবে। শান এসে কণ্ঠের পাশে বসে বলা, ভাই স্যার কিন্তু সেই সুন্দর বল, আর যাই হোক হ্যান্ডসাম ছেলে। তারিফ পাবলিশিং ভাবেই জবাব দেয়, ওর জামাই প্রফেসর, এখানে তো ওরই লাভ হলো, আমারও কিছুই হলো না। তারিফের কথায় কণ্ঠ বেশ আন্দাজ করতে পারলো তার বিয়ে যার সাথে হচ্ছে সে প্রফেসর। শব্দ কর্ণ স্পর্শ করতেই তুর্য খানের মুখশ্রী ভেসে উঠল। মুহূর্তের মধ্যে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো আশেপাশে। তাহিয়া উৎফুল্ল কণ্ঠে বলে উঠে, তুর্য স্যার তো। আর কিছু বলার আগে থামিয়ে দিল কণ্ঠ, ওনার সম্পর্কে কিছু বলিস না প্লিজ, ভালো লাগে না। বলেই উঠে গেল কণ্ঠ। ওর হঠাৎ মাথা গরম হওয়ার কারণ কেউ ধরতে পারলো না। হঠাৎ করেই তারিফকে টেনে নিয়ে গিয়ে গান গেয়ে ওঠে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। রিয়া খিলখিল করে হেসে বলে, আলাইকুম আসসালাম সালাম বেআইন সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেআইন সাহেব? না, প্রেমের জ্বালা। হঠাৎ এত পুরনো গান শুনে সবাই হেসে ওঠে, এমনকি রিয়া তারিফের সাথে যোগ দেয়। কণ্ঠকে হাসতে বাধ্য করে এক প্রকার ওদের কাজকর্ম। অনেক রকম তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে রুম। বিছানার মাঝামাঝি গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ। বুকের ভেতর ধরফর করছে কেমন। এটা কেমন অনুভূতি বোধগম্য হচ্ছে না কণ্ঠের। নিজের কলেজের প্রফেসরের সাথে বিয়ে হয়েছে, ভাবা যায় না। যার থেকে দূরে যেতে চাইছিল তার কাছে আসতে হয়েছে। তুর্য খান এখন ওনার সাথে নাম জুড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেললো কণ্ঠ। বিয়ের পর এ বাড়িতে পা রাখতেই সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেছে। অহনা খানকে দেখে কি হবে এখন, উনি বা কেন বিয়েতে রাজি হলেন, নানা চিন্তা করছে কণ্ঠ। তারই মধ্যে দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো, তাতে ভয়ের মাত্রা বেড়ে গেল কণ্ঠের। নিজেকে আরো খানিকটা গুটিয়ে নিল। ভয় হচ্ছে
তার আগে তো কলেজে সারাদিন বকতো, বকাঝকা করতো, এখন কি বাড়িতেও কি করবে কে জানে। তুর্য ভেতরে এসে ওয়ার্ড্রোব থেকে ট্রাউজার আর একটা কালো রঙের টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাথার ঘুমটা সরিয়ে পিটপিট চোখে আশেপাশ দেখলো কণ্ঠ। তুর্য যাওয়াতে যেন স্বস্তি পেল। কিছুক্ষণ পর তুর্য এবার এলো, সঙ্গে সঙ্গে ঘুমটা দিয়ে দিল কণ্ঠ। স্মিত কণ্ঠে বলল, তুর্য ওয়াশরুম ওদিকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, কিন্তু তারপর আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। ফট করে উঠে দাঁড়ালো কণ্ঠ। ঘোমটা সরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় তুর্যের দিকে। তুর্য নির্নিমেষ চেয়ে আছে তার দিকে। কণ্ঠ কান্নারত কণ্ঠে বলল, স্যার গো, সত্যি আমি জানতাম না আপনার সাথে আমার বিয়ে। দয়া করে আমারে ছেড়ে দেন। চোখ মুখ শক্ত করে নেয় তুর্য। কিছুক্ষণ পরক করে কণ্ঠকে পর মুহূর্তেই বলা, যাও ফ্রেশ হয়ে আসো। কণ্ঠ তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ঠাস করে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে। ও মা গো, আমার কোমর! ইস! তুর্য তড়িৎ গতিতে এগিয়ে গেল ওর কাছে। কণ্ঠ ফ্লোরে বসে কাতরাচ্ছে। তুর্য কপাল চলকে নেয়, অতঃপর টুক করে কোলে তুলে নেয় কণ্ঠকে। এক অজানা শিহরণ বয়ে যায় তার অঙ্গে। এলোমেলো দৃষ্টি ফেলতে থাকে চারিদিকে। অস্বস্তি লাগছে তার এই প্রথম কোনো পুরুষের এতটা কাছাকাছি। সে হৃদযন্ত্রটা যেন ভেতর থেকে বেরিয়ে আসবে। বিছানায় শুয়ে দেয় তুর্য কণ্ঠকে। মেয়েটা খুব বেশি চঞ্চল। ধীরে সুস্থে গেলে কি হতো? আসলেই তুমি একটি ইডিয়েট। মাথা নুইয়ে নেয় কণ্ঠ। এটা হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে। বর তার নতুন বউকে প্রিয়তমার বদলে ইডিয়েট বলল। বা এটাও হতে পারে বউ বাসর ঘরে হুমড়ি খেয়ে চিৎপটাং হয়ে গেছে। তুর্য মলম নিয়ে আসে, এগিয়ে দেয় কণ্ঠের হাতে লাগিয়ে নিতে। কণ্ঠ চেষ্টা করে কিন্তু আফসোস সফল হয়। অতঃপর তুর্য কোমরের কাছে কাপড় খানিকটা সরিয়ে আলতো করে ক্রিম লাগিয়ে দেয়। তাতেই যেন প্রাণ পাখি এক্ষুনি বেরিয়ে যাবে এমন অবস্থা কণ্ঠের। শ্বাস ফেলতে পারছে না। ভাগ্যিস লেহেঙ্গা পরেছিল, তাই তো কোমর উন্মুক্ত ছিল। যদি শাড়ি পরতো, ভাবতেই বুকটা থুক করে উঠল কণ্ঠের। মধ্যখানে কিছু দূরত্ব রেখে তুর্য শুয়ে পড়ে আর কড়া গলায় বলে দেয় কণ্ঠকে, যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন তাকে ডাকে। একা কিছু করতে গিয়ে যেন কোনো অঘটন না ঘটিয়ে বসে। রাতের দিকে বেশ হাসপাস লাগছিল কণ্ঠে। এইভাবে লেহেঙ্গা পরে ঘুমানো যায়? একদমই নয়, কিন্তু কি করার। অতঃপর আর থাকতে পারলো না কণ্ঠ। আলতো হাতে তুর্যকে ডাকল। স্যার শুনছেন? স্যার, আপনি কি ঘুমিয়ে গেছেন? তুর্য পাশ ফিরে আচমকা জাপড়ে ধরে কণ্ঠকে। চোখ দুটো যেন এক্ষুনি মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। তুর্যের গরম নিঃশ্বাস ঘাড়ে উপচে পড়ছে কণ্ঠে। কিছু অনুভব করছে কণ্ঠ। চেষ্টা করছে তুর্যকে সরানোর, কিন্তু তাতে যেন তুর্যের হাতের পাথর আরো দৃঢ় হয়। বৃথা চেষ্টা না করে ওভাবে শুয়ে থাকে কণ্ঠ। আজকে আর ঘুম আসবে না তার। মেয়েটার কথা বড্ড মনে পড়ছে গো। তনয়া আহমেদ আহাদ আহমেদের প্লেটে খাবার দিতে দিতে মনমরা হয়ে কথাটা বললেন। চাপা দীর্ঘশ্বাস ফেলেন আহাদ। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে তনয়া, কণ্ঠ তো আর অসুখী হবে না। তনয়া মাথা নাড়িয়ে বল, তা ঠিক। যা হয়েছে ভালোই হয়েছে, আপদ বিদায় হলো। কিন্তু যদি আমার মেয়ে দেশে থাকতো আর তখন বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না। কিন্তু ভাগ্য ভালো আমার মেয়ে জামাই নিয়ে বিদেশে আছে। আনিকা রান্নাঘরের আড়াল থেকে সবটা শুনলেন। মুখে বাঁকা হাসি ছিল, মনে মনে আওড়ালো। কলেজের ক্যাম্পাসে বসে আছে রিয়া, সোহা, সান, তাহিয়া, তারিফ। সবাই কণ্ঠকে ভীষণ মিস করছে। ভাই একটা আইডিয়া আসছে। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তারিফের দিকে। তারিফ ৩৫ পাটি দাঁত দেখিয়ে বলে, কাল তো আমাকে কণ্ঠের ছিল, মানে বাসর রাত। হ্যাঁ তো তাহলে নিশ্চয়ই ওরা এখনো ঘুমাচ্ছে। তারিফ বলল। সোহা বিরক্তি নিয়ে বলল, তারিফ যা বলার সরাসরি বল না। আহা, তোরা বুঝতে পারছিস না? ওরা ঘুমিয়ে আছে, তার মানে ওদের মধ্যে কিছু মিছু হয়েছে। চল ফোন করে বিরক্ত করি। তাহিয়া ফট করে ফোন বের করে কণ্ঠের ফোনে কল করলো ওকে থামিয়ে। রিয়া বলে উঠল, এটা ভুলেও করিস না। যদি তুর্য স্যার মানে দুলা ভাই ফোন ধরে আমাদের আচ্ছা করে শুনিয়ে দেয় তখন? চুপসে গেল তাহিয়া। শান ডেবিল মার্কা হাসি দিয়ে ফোন বের করলো। ফ্রি কুচকে নেয় রিয়া।
সূর্যের তেজস্ক্রিয় রশ্মি পর্দা ভেদ করে মুখে উপচে পড়ছে কণ্ঠের। নাক মুখ খিচে বন্ধ করে নেয় সে। উঠতে গিয়েও পারল না। মনে হচ্ছে ভারী কিছু ওর উপর রাখা আছে। পিটপিট করে চোখে তাকায়। মুহূর্তে লজ্জার এসে বের জমায় তার গালে। তুর্য বেঘরে ঘুমাচ্ছে। শরীরে পুরোটা ভার যেন তার উপরে ছেড়ে দিয়েছে। কণ্ঠ নড়ে চড়ে উঠল। তারই মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তুর্য। হঠাৎ কণ্ঠকে সামনে দেখে কিঞ্চিত চমকে ওঠে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় সে। কণ্ঠ বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে বসতেই টুংটুং শব্দ করে ফোন বেজে উঠল। স্ক্রিনে জর্জর করছে শানের নাম্বার। ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ। ওরা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ইস কি লজ্জা। বেজে বেজে কেটে যায় কল। আবার ফোন করে শান, কিন্তু কণ্ঠ ইচ্ছে করেই ধরল না। উপরন্ত ফোন বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। যা, ফোন বন্ধ করে দিল। শানের চুপসে যাওয়া মুখখানি দেখে সবাই হু হু করে হেসে উঠল। সোহা থমক দিয়ে পড়ল, এবার চল ক্লাসে যাই। সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে কণ্ঠ। ভীষণ ভয় হচ্ছে তার। কিছুক্ষণ আগে তুর্যকে তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। এরপর প্রয়োজনে সব কিছু দিয়েছে। কোমরে এত ব্যথা নিয়ে শাড়ি পরা একদম সম্ভব নয়। তাই তুর্য কণ্ঠকে সালোয়ার কামিজ এনে দিয়েছে। সেগুলো পরে চুপচাপ বসে আছে সে। এখনো বিশ্বাস হচ্ছে না তুর্য খান তার স্বামী। দরজা টোকা পড়তে সেদিকে খেয়াল করে কণ্ঠ। ভাবি ভেতরে আসবো? হঠাৎ নূরের গলা শুনে একটু নড়ে চড়ে বসলো কণ্ঠ। নূর তুর্য খানের ফুফাতো বোন। বিয়ে উপলক্ষে 2 দিন হলো এসেছে। কণ্ঠ আলতো স্বরে বলল, এসো। নূর অজর টেনে সৌজন্যমূলক হাসি উপহার দেয় কণ্ঠকে। হাতে একটা ডালা নিয়ে কণ্ঠের পাশে ফট করেই বসে পড়ে। ভাবি এই যে শাড়ি তাড়াতাড়ি তৈরি করতে বলছে মামি। কিছুক্ষণ পরে মেহমান আসবে তোমাকে দেখতে। কণ্ঠ নূরের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। নূর আবারও হেসে বলল, চলো ভাবি আমি তোমাকে সাহায্য করছি। কণ্ঠ ফট করেই বলে উঠল, না না আমি পারবো। নূর কণ্ঠের আটকে ওঠার কারণ আন্দাজ করতে পারল না। কেন কি হয়েছে ভাবি? কণ্ঠ থতমত খেয়ে বলল, না তেমন কিছু না, আমি পারবো। কি নূর স্মিত হেসে বলল, কিন্তু ভাইয়া তো বলল তোমার সাহায্য প্রয়োজন, তোমার নাকি কোমরে ব্যথা। চমকে উঠে কণ্ঠ লোকটা সব বলে দিল। ইস, এখন নূর কি ভাববে? এটা ভাবতে লজ্জায় লাল হয়ে উঠেছে কণ্ঠের গাল। অতঃপর নূর কণ্ঠের গালে এক হাত দিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। দেখো সম্পর্কে আমি তোমার ছোট, কিন্তু বয়সের দিক দিয়ে বড়। আমি জানি কেন তোমার অস্বস্তি লাগছে, তাই আমি সব বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। নূর বের হয়ে যায়। কণ্ঠ লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। মনে মনে তুর্যকে যা ইচ্ছে বকা দিচ্ছে। লোকটার জন্য এভাবে লজ্জা পেতে হচ্ছে। গোধূলির সন্ধ্যা, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কণ্ঠ। এই সময় প্রায় সে ছাদে যায়। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। হঠাৎ বলিষ্ঠ 2টি হাত কণ্ঠকে আঁকড়ে ধরল। শ্বাস নিতে ভুলে গেল যেন মুহূর্তের মধ্যে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। নিশ্চুপ হয়ে দাঁড়ায় কণ্ঠ। কেউ একজন থুতনি ঠেকায় কণ্ঠের ঘাড়ে। মানুষটিকে দেখা মাত্র যেন চমকে উঠে কণ্ঠ। করছেন আপনি স্যার? তুর্যের কোনো ভাবান্তর নেই। নিশ্চুপ হয়ে জড়িয়ে ধরে আছে কণ্ঠকে। কণ্ঠ আগের ন্যায় ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি করছেন? প্লিজ সরুন। তুর্য যেন নিজের বলিষ্ঠ হাতের বাঁধন মুহূর্তে দৃঢ় করে নেয়। বিয়ে হয়েছে রাইট? ইউ আর মাই লিগেল ওয়াইফ। ওয়াইফ শুনে গাল গরম হয়ে উঠে কণ্ঠের। ওনাকে একদম অচেনা লাগছে। এই সেই প্রফেসর যে কিনা কলেজের সবচেয়ে গম্ভীর মানুষ, আর আজকে তার এমন আচরণ। তুর্য নিজের দিকে ঘুরিয়ে নেয় কণ্ঠকে। তখনও কণ্ঠ নিচের দিকেই তাকিয়ে আছে। ওনার চোখে চোখ রাখার সাহস হচ্ছে না একদম। তার কারণ একটা সময় উনি কলেজের অধ্যক্ষ ছিলেন, আর এখন স্বামী। কত শত অনুভূতি জড়িয়ে আছে এক স্বামী শব্দের সাথে। তুর্য শাহাদাত আঙ্গুলের সাহায্যে মুখ খানিকটা উপরে তুলে কণ্ঠের চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। তুর্য শাহাদাত আঙ্গুল দিয়ে
আলতোভাবে কণ্ঠের গালে কপালে ছুঁয়ে দিচ্ছে। কচ্ছপের গতিতে ঠোঁট স্পর্শ করতে যাবে তখন আশেপাশে আজানের ধ্বনি শুনতে পায় কণ্ঠ। ফট করে চোখ খুলে তাকালো, এলোমেলো দৃষ্টি ফেলে পড়ল। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। কথাটা বলে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল কণ্ঠ। কিছু বলার সুযোগ দিল না তুর্যকে। তুর্য কপাল চুলকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কণ্ঠের যাওয়ার পথে। ফোন হাতে নিতে দেখলো তনয়া আহমেদ ফোন করেছে কণ্ঠকে। স্মিত হাসলো সে। না, আজ আর কল করবে না, কাল গিয়ে একেবারে অবাক করে দিবে সবাইকে। ফোন রেখে মাত্র ওয়াশরুমে যাবে তখনই নূর এসে জানান দিল শাহিনা খান ওকে ডাকছে, আর সাথে এটাও বললো যাতে মাথায় ভালো করে আঁচল দিয়ে তারপর যেন যায়। কণ্ঠ ফুস করে শ্বাস নিয়ে আঁচল টেনে মাথায় দিয়ে ড্রয়িং রুমে যায়। সোফায় বসে আছে শাহিনা খান, ওনার পাশে বসেছে শাহিন খান এবং ঐশী রহমান। ঐশী বারংবার আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। কণ্ঠের পাশে দাঁড়িয়ে আছে নূর, মুখে তার স্বভাব ছিল হাসি ঝুলে আছে। অহনা খান চায়ের ট্রে তুলে দিলেন শাহ খানের হাতে। উনি ট্রে এনে সেন্টার টেবিলের উপর রেখে সাইডে গিয়ে দাঁড়ায়। শাহিনা খান চায়ের কাপ চুমুক দিয়ে বলা, বড় নাতবো, বাপের বাড়ি যাইতেছো ঠিক আছে, কিন্তু বেশি থাকতে পারবা না, কইয়া দিলাম। কাল যাইবা বিকেলেই যেন বাড়িতে দেখতে পাই। মুহূর্তেই মুখ চুপসে গেল কণ্ঠের। মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে। অহনা খান ব্যাপারটা বুঝতে পেরে শাহিনা খানকে বলেন, আমা এটা কি বলেন? মেয়েটা দুদিন পর যাচ্ছে, নিজের বাড়ি একটা দিন থাকবে না? শাহিনা খান অহনা খানকে ধমকি সহকারে বলে ওঠে, দেখো বড় বউ, তুমি এইসব কইয়া ওদের পা বাড়াইতে সাহায্য কইরো না বললাম। ঠিক আছে, একদিন থাকতে পারবা, কিন্তু সকালেই যেন বাড়িতে দেখা পাই। কণ্ঠ এদিক সেদিক মাথা নাড়ালো। শাহিনা খান লাঠির সাহায্যে উঠে দাঁড়ালো। শাহিন খান মায়ের হাত ধরে ওনাকে ঘরে নিয়ে যেতে সাহায্য করে। বেলকনিতে দাঁড়িয়ে আছে নীলা। সকালের এই পরিবেশ ভীষণ ভালো লাগে তার। বলিষ্ঠ দুটো হাত নীলার কোমর চেপে ধরে আবেশে চোখ বুজে নেয় নীলা। শাফিন নীলার ঘাড়ে মুখ গুজে বলে, আই লাভ ইউ। নীলা নৈশব্দ হেসে জবাব দেয়, আই লাভ ইউ ইনফিনিটি। এবার গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে যেতে হবে তো। শাফিন মাথা চুলকে বলে, যেতেই হবে। নীলা চোখ পাকি বলে, এখানে কেন পাঠানো হয়েছে? এভাবে বললে কিন্তু আমি ফোন করে বাড়িতে সব বলবো। শাফিন ঠোঁট কামড়ে ধরে, ওর চাহনি অন্য কিছু ইশারা করছে। নীলা দুকদম পিছিয়ে যায়। শাফিন হেসে বলে, এখনো লজ্জা পাও? নীলা মুখ বাঁকিয়ে বলে, আপনি কি যাবেন? এমনিতেই রাতে আমাকে ঘুমাতে দেন না, এখন আবার দুষ্টুমি। শাফিন আবার নীলাকে আলতো হাতে আলিঙ্গন করে বলে, আমার বউটা এত মিষ্টি, তাহলে তাকে ছেড়ে কিভাবে থাকি বলো তো? কাছে না এনে ঘুমানো যায়? উফ, ছাড়ুন তো, এখন যান। শাফিন ওয়াশরুমে চলে যায়। নীলা ওয়ার্ড্রোব থেকে জামা বের করে রাখে। আধো ভেজা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝেড়ে নিচ্ছে তুর্য। কণ্ঠ রুমে ঢুকে অমন দৃশ্য দেখে চমকে ওঠে, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। তার এমন হাসির কারণ বোধগম্য হয় না কণ্ঠের। কাজ চলে যাচ্ছে ওর। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় কণ্ঠ। কামিজ আর সাথে প্লাজো পরে নেয় কণ্ঠ। বেরিয়ে আসতে আরেক দফা চমকে ওঠে তুর্য। বই খাতা নিয়ে বিছানার উপর বসে আছে, মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। কণ্ঠ কিঞ্চিত ভয় নিয়ে জিজ্ঞেস করে, স্যার, এই বই খাতাগুলো বিছানায় কেন, কি হবে? তুর্য সৌর দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে, অতঃপর খাতার পেজ উল্টে বলল, পড়া হবে আর কি, বই খাতা নিয়ে মানুষ কি করে? কণ্ঠ চিপা দিয়ে ঠোঁট খিচিয়ে বলল, কিন্তু কে পড়বে? তুর্য খাতা রেখে পুরোপুরি দৃষ্টি দেয় কণ্ঠের দিকে। এগুলো কার? আমার। তাহলে অবশ্যই তুমি পড়বে। না। বেলকনিতে একাকী দাঁড়িয়ে আছে তুফাইল। দুটো বোন চলে গেল, ওরাই তো আগে পুরো বাড়ি মাতিয়ে রাখত। স্মিত হাসে তুফাইল। ঘাড়ে কারো হাতের স্পর্শ পায়। পেছন ঘুরে দেখে আনিকা আহমেদ দাঁড়িয়ে আছে। বাবা আর কত? তুফাইল দীর্ঘশ্বাস ফেলে বলল, যতদিন বেঁচে আছি। নিজের কর্মের জন্য নিজেকে দোষ দিতে ইচ্ছে করে আনিকা আহমেদের। সত্যি আজ ওনার জন্য সব কিছু উলট পালট হয়ে গিয়েছে।
সত্যি যদি সেদিন ছেলেকে ওভাবে জোর না করতো, হয়তো আজ অন্য কিছু হতো। কথাটা ভাবা মাত্র চোখ দুটো ভিজে গেছে অনুভব করলো আনিকা আহমেদ। তুফাইল আকাশের দিকে এক নজর দেখে বলল, কাল তো কণ্ঠ আর তুর্য আসবে তাই না? পরের দিন আমার ফ্লাইট মা, মালয়েশিয়া যেতে হবে। কিছুক্ষণের জন্য থমকে গেল। কি বলছিস এসব? মা, কাল ছিল ফ্লাইট, কিন্তু বোন আসবে, কি করে রেখে যাব, তাই পরের দিন টিকিট বুকিং করেছি। আর কিছু বলল না আনিকা আহমেদ, নিজের ঘরের দিকে চলে গেলেন। কিন্তু তুফাইল ঠিক সেই আগের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে রইল।